মনোযোগ সহ ভিডিওটা দেখবেন। আমরা আজকে ইন ডিটেলসে আলোচনা করব কিভাবে অ্যাপ্লিকেশন করবেন স্কলারশিপের জন্য, যেটা হয়তো বা আপনাকে কোনো এজেন্সি করে দিবে না। সেকেন্ড প্রশ্নটা সেটা হচ্ছে কোয়ালিফাইড মানে কি অফার লেটার। আমাদের আজকে একটা নতুন ভিডিও যেটাতে আমরা অ্যাপ্লিকেশন করার পরে কি কি সমস্যা ফেস করতেছি এই প্রশ্নগুলো নিয়ে আমরা সবার যে উত্তরগুলো দরকার জানা সেগুলো নিয়ে একটা আমরা স্টেপ বাই স্টেপ প্রশ্ন করব। তুমি সেই স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলো অ্যান্সার দিবা। আমার কাছে প্রশ্নগুলো আছে, তো আমরা শুরু করি। সবার যে প্রথম যে কনফিউশন এবং প্রথম যে সমস্যাটা ফেস করতেছে, একাধিক প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমি অ্যাপ্লিকেশন করছি অ্যাজ এ ক্যান্ডিডেট, আমি কীভাবে জানবো আমার অ্যাপ্লিকেশনটা কোন স্টেজে আছে, আমার অ্যাপ্লিকেশনটা কি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করছে, আসলে অ্যাপ্লিকেশন কি হয়েছে, আমি কিভাবে কনফার্মেশন পাবো? আচ্ছা, তো এই প্রশ্নটা অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রথমত আপনারা যারা নিজে নিজে আবেদন করেছেন তারা যে university.admission.ac পোর্টালে আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেশন ফি দিয়ে থাকেন তাহলে এবং সব ডকুমেন্টস যদি সেখানে পৌঁছে থাকে, অর্থাৎ আপনার ট্রান্সক্রিপ্টও ওখানে পৌঁছে গেছে, সব ডকুমেন্টসও আপলোড হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন ফিও দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করলে তো 4টা ইউনিভার্সিটি অথবা 4টা সাবজেক্টে আবেদন করতে পারবেন। রাইট। তো সেই সাবজেক্টগুলোর পাশে দেখবেন যে ইন প্রসেসিং কথাটা লেখা আছে, অর্থাৎ তারা আপনার অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। এখন যারা আপনারা নিজে নিজে আবেদন করেননি, এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন, আপনারা আপনাদের এজেন্সিকে বলবেন যে তারা যেন সেই পোর্টালের আইডি এবং পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দেন, তাহলে আপনারা কিন্তু নিজে থেকেই দেখতে পাবেন। যেমন এবার আমরা যাদের ফাইল প্রসেস করেছি তাদের কিন্তু নিজেদের ইমেল আইডি এবং তাদের পাসওয়ার্ড দিয়েই আমরা তাদের ফাইল অ্যাপ্লিকেশন করেছি এবং তাদেরকে সেটা দিয়ে দিয়েছে, অতএব তারা নিজেরাই সেই পোর্টালে ঢুকে তাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু দেখতে পাচ্ছে। রাইট, এটা একটা ট্রান্সপারেন্ট থাকতে হবে। আপনি অবশ্যই। যার মাধ্যমে করাচ্ছেন সেই ব্যক্তি বা আপনি নিজে করলেও তো সবই জানতে পারতেছেন, একটু শুধু ঘাটাঘাটি করতে হবে অবশ্যই। কোথায় কি থাকতেছে অপশনটা দেখার জন্য। আর যদি কারো মাধ্যমে করেন, যে ব্যক্তির মাধ্যমে করাচ্ছেন বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে করাচ্ছেন, তার কাছ থেকে অবশ্যই সেই মেইল আইডি পাসওয়ার্ডগুলো নিয়ে নেবেন। আর আমরা যাদেরকে ফাইল প্রসেস করিয়ে দিচ্ছি আমাদের মাধ্যমে যারা করছে, এবং যেই ক্যান্ডিডেট আছে তার নিজস্ব, আমাদের কোনো মেইল আইডি দিয়ে আমরা প্রসেস করতেছি না, তার মেইল আইডি দিয়ে করতেছি। শুধু তার মেইল আইডি পাসওয়ার্ডটা আমরা নিয়ে রাখছি, কাজ শেষ হবে সে চাইলে তার মেইল আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নেবে, যখন সে অফার লেটার পাবে তার ভিসা হয়ে যাবে A to Z। তো ট্রান্সপারেন্ট থাকাটা অনেক বড় জরুরি। যে কোনো ইনফরমেশন আপনি যদি চান আমি কোন স্টেজে আছি, প্রতিটা মেইল কিন্তু চলে আসে। প্রশ্ন সবাই অনেক কনফিউশনে আছে। সেকেন্ড প্রশ্নটা সেটা হচ্ছে কোয়ালিফাইড মানে কি অফার লেটার। আচ্ছা, যারা একটু আগে আবেদন করেছেন, অর্থাৎ শেষ সময় না, যারা হয়তো 15 দিন 1 মাস আগে আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন ফি দিয়ে দিচ্ছেন, তাদের অনেকেই দেখতে পাচ্ছেন যে আপনার যে ইউনিভার্সিটির সাবজেক্টগুলোতে আবেদন করেছেন তার পাশে কোনোটার পাশে কোয়ালিফাইড, কোনোটার পাশে ইন প্রসেসিং, কোনোটার পাশে আনকোয়ালিফাইড লেখা আসছে। এখন কথা হলো এগুলোর মানে কি? এগুলোর মানে হলো, প্রথমত কোয়ালিফাইড মানে হলো যে আপনি তাদের রিকোয়ারমেন্টসগুলো পূরণ করেছেন, অর্থাৎ প্রাথমিকভাবে আপনি কোয়ালিফাইড, কিন্তু এখনো অনেকে কিন্তু আবেদন করছে। অতএব শেষ পর্যন্ত, অর্থাৎ মার্চের 27 তারিখ, সেদিনই কিন্তু মাস্টার্সের রেজাল্ট প্রকাশ পাবে, ব্যাচেলারেরও মার্চ মাসেই রেজাল্ট প্রকাশ পাবে। তার আগে কিন্তু কেউ নিশ্চিত না যে আপনি অফার লেটার পাবেন কি না। তবে কোয়ালিফাইড যদি থাকেন এর মানে হলো যে আপনার অফার লেটার পাওয়ার চান্স অনেক বেশি। আর ইন প্রসেসিং অর্থাৎ আপনি হয়তো একটু দেরিতে অ্যাপ্লাই করেছেন, এজন্য আপনার যে ফাইল এখনো তারা দেখছে, তারা যাচাই বাছাই করছে। আর আনকোয়ালিফাইড হলো আপনি হয়তো তাদের রিকোয়ারমেন্টস পূরণ করতে পারেননি, হয়তো তাদের IELTS এ চেয়েছে 6.5, আপনার আছে 6, অর্থাৎ আপনি একটা বা দুইটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোয়ালিফাইড হতে পারেন নাই, এটাই হলো আনকোয়ালিফাইড। কোনো ডকুমেন্টটা মিসিং হতে পারে। হ্যাঁ, মিসিং, যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে ওরা কিন্তু আপনাকে ইমেল দিয়ে জানাবে যে আপনার এই ডকুমেন্টটা মিসিং আছে, আপনি পাঠিয়ে দিন, এবং ফেব্রুয়ারির 2 তারিখের মধ্যে কিন্তু সেই ডকুমেন্ট, সকল ডকুমেন্টস তাদের ওখানে থাকতে হবে। এটাকে তার মানে আরেকটা ইস্যু জানা গেল, সেটা হচ্ছে
কোনো ডকুমেন্ট মিসিং গেলে যদি মেইন অ্যাপ্লিকেন্ট বা যে অ্যাপ্লিকেন্ট তার মেইল আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ইউজ না করা হয়, কোনো এজেন্সি হোক বা কোনো ব্যক্তির মাধ্যমে যদি করা হয়, সে যদি কেয়ারলেসভাবে থাকে, সিরিয়াসলিভাবে না দেখে, তাহলে অ্যাপ্লিকেশনটা পেমেন্ট করাটাই শুধু বৃথা হইতে পারে। হ্যাঁ, অবশ্যই। রাইট। আমরা কিন্তু আজকে স্কলারশিপ নিয়ে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, কিভাবে স্কলারশিপ অ্যাপ্লাই করবেন। তো এই জন্য লাস্ট পর্যন্ত থাকবেন এবং মনোযোগ সহ ভিডিওটা দেখবেন। আমরা আজকে ইন ডিটেলসে আলোচনা করব কিভাবে অ্যাপ্লিকেশন করবেন স্কলারশিপের জন্য, যেটা হয়তো বা আপনাকে কোনো এজেন্সি করে দিবে না। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, আমরা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছি, স্কলারশিপে অ্যাপ্লাই কখন করতে হয়? আচ্ছা, এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন এবং এটা নিয়ে আমরা অনেক প্রশ্ন পেয়ে থাকি। তো আমি যেটা বলবো যে আপনি প্রথমত universityadmission.ac-তে অ্যাপ্লিকেশন তো করে ফেলিয়েছেন। এখন হলো এই স্কলারশিপের যে আবেদনটা, এইটা এক এক ইউনিভার্সিটির ক্ষেত্রে এক এক রকম। কোনো কোনো ইউনিভার্সিটিতে হয়তো বলে যে এখনই আবেদন করতে হবে, আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে যেগুলোতে বলা নেই কোনো কিছু যে কখন আবেদন করতে হবে, আপনারা টেনশন করবেন না। আপনারা একটু আপনাদের মেইল আইডিতে চেক করবেন। কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো এখনই ইমেল করে ফেলেছে যে আমাদের ইউনিভার্সিটিতে এই এই স্কলারশিপ আছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। অথবা কিছু কিছু ইউনিভার্সিটি ফেব্রুয়ারির প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার ইমেল আইডিতে মেইল আসবে। আপনি যেই ইউনিভার্সিটির সাবজেক্টটা প্রথম চয়েস লিস্টে দিয়েছেন, সেই ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র আপনার ইমেইল আসবে যে আমার ইউনিভার্সিটিতে এই এই স্কলারশিপ অ্যাভেলেবেল আছে। ওকে, থ্যাংক ইউ। অনেক সুন্দর আমরা অ্যান্সারগুলো পাইতেছি, সবার কনফিউশন দূর হয়ে যাবে। এবং তারপরও যদি কোনো কিছু নিয়ে আপনাদের দ্বিধা থাকে, অবশ্যই কমেন্টে লিখবেন। আর তার মানে এখানে একটা ইস্যু আমরা জানতে পারলাম, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ইমেলটা চেক করতে হবে যতবার আপনি মেসেঞ্জার চেক করেন তার থেকেও বেশি, নাহলে আপনার স্কলারশিপ কিন্তু ছুটে যেতে পারে। আমরা জানতে চাচ্ছি যেটা স্কলারশিপ, কোন কোন স্কলারশিপ থাকে? আচ্ছা, এখানে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে সুইডেনের সবথেকে মানে পপুলার স্কলারশিপ হলো এসআই স্কলারশিপ বা সুইডেন ইনস্টিটিউশনাল স্কলারশিপ। এখন এই স্কলারশিপটা এত পপুলার কেন? কারণ এই স্কলারশিপটা কিন্তু সব দেশে দেওয়া হয় না, কিছু হাতে গোনা দেশে দেওয়া হয়। এবং আমাদের ভাগ্য ভালো যে বাংলাদেশও এর মধ্যে একটা। এবং প্রতি বছর বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর এসআই স্কলারশিপ পায়। কিন্তু এই এসআই স্কলারশিপের কিছু রিকোয়ারমেন্টস আছে, সেটা ফুলফিল করতে হবে। এছাড়াও ইউনিভার্সিটি থেকে কিন্তু কিছু স্কলারশিপ দেয়। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডেড, কিছু পার্শিয়াল বা কিছু 75% এরকম বিভিন্ন রকম স্কলারশিপ থাকে। এবং এসআই স্কলারশিপেরই আরেকটা ক্যাটাগরি আছে। প্রথমটা হলো শুধু এসআই স্কলারশিপ, যেখানে মানে মেন ওমেন, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। আরেকটা আছে শুধুমাত্র উইমেনদের জন্য। এটা কিন্তু একটা ভালো সুযোগ, কারণ মানে নারী কোঠা বলা যায় একটা। তো যারা নারী আছেন তাদের জন্য এটা খুবই ভালো সুযোগ, এসআই উইমেন স্কলারশিপ। তো এইরকম স্কলারশিপ তার আছে। মানে দাঁড়াচ্ছে আপনার ইউনিভার্সিটিগুলো চেক করে নিতে হবে এবং প্রথমে যে ইউনিভার্সিটিটা আপনি লিস্টে দিবেন তাতে যে স্কলারশিপগুলো অফার করবে সেটার মধ্যে আপনাকে স্কলারশিপ পাইতে হবে। আপনি সেকেন্ড বা থার্ড বা ফোর্থ ইউনিভার্সিটি থেকে যদি স্কলারশিপ থাকে আপনি কিন্তু সেটা নিতে পারবেন না। আপনাকে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে আপনি প্রথম যে ইউনিভার্সিটিটা দিয়েছেন, তাহলে আপনার সাবজেক্ট চয়েস, ইউনিভার্সিটি চয়েস এইভাবেই অবশ্যই শুরুতেই করে নিতে হবে যে আপনার ওই ইউনিভার্সিটিতে আপনার ওই সাবজেক্টে কী কী স্কলারশিপ আছে এবং ওই ইউনিভার্সিটি কোনো স্কলারশিপ দিচ্ছে কিনা। যেমন এই লিনেস ইউনিভার্সিটি কিছু স্কলারশিপ দেয় তোমার ইউনিভার্সিটি, তারপরে এখানে ইকিয়াসোদ্রা স্কলারশিপ দেয়। হ্যাঁ, এজন্য একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি প্রথম যে ইউনিভার্সিটিটা লিস্টে দিয়েছেন সেখান থেকে যদি অফার লেটার পান, তাহলেই কিন্তু আপনার স্কলারশিপের সম্ভাবনা আছে। কিন্তু স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা কিন্তু অফার লেটার পাওয়ার আগেই দিতে হবে। অফার লেটার পাবেন মার্চে, কিন্তু স্কলারশিপের অ্যাপ্লিকেশন আবেদন হয় এখনই বা ফেব্রুয়ারির প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যেই করে ফেলতে হবে। এই জন্য আপনাকে আপনার মেইল চেক করতে হবে নিয়মিত। তারপরে অনেকের অনেক কনফিউশন থাকে স্কলারশিপ পাওয়ার জন্য কি জব এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি কিনা, জব এক্সপিরিয়েন্স ছাড়া কি স্কলারশিপ হয় না, যারা নতুন পাস করতেছে তারা কি তাহলে স্কলারশিপ আবেদন করতে পারবে না?
হ্যাঁ, এটা নিয়ে অনেকের সন্দেহ থাকে, কারণ আমি যেমন বলেছি এসআই স্কলারশিপে কিন্তু জব এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি 3000 ঘন্টা, যেটাকে কম বেশি আমরা 2 বছরের জব এক্সপিরিয়েন্স বলতে পারি। এটা হলো এসআই স্কলারশিপের জন্য। এটা ছাড়া কিন্তু আপনি এসআই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। কিন্তু তাহলে যাদের জব এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি স্কলারশিপ আছে। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কিন্তু বিভিন্ন রকমের ফুল ফান্ডেড বা পার্শিয়াল স্কলারশিপ দিয়ে থাকে। এগুলোতে আপনারা চাইলেই আবেদন করতে পারে। আমাদের লিনিয়াস ইউনিভার্সিটিতে 75% স্কলারশিপ দেয়। এছাড়াও আরো বিভিন্ন সাবজেক্টে, যেমন আমি যেটা পেয়েছি দেয় আইকিয়ান সদরা, এটাও কিন্তু একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। তো আপনাকে চোখ রাখতে হবে ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে। রাইট, অনেক সুন্দর। আশা করি সবার কনফিউশন ক্লিয়ার। আর সেরকম আমরা দুই একটা প্রশ্ন হয়তোবা আপনাদের জানলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, একটু সঙ্গে থাকবেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, স্কলারশিপ আবেদন করতে তাহলে কি কি লাগবে, এটা আরেকজনের প্রশ্ন। এটা নির্ভর করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। যেমনটি আমি আগে বলেছি যে কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু এই যে ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালেই অ্যাপ্লিকেশন করা লাগে স্কলারশিপের। আচ্ছা, আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু এটা করা লাগে না। সেক্ষেত্রে তারা কিন্তু ইমেইল করবে। যেমন লিনিয়াস ইউনিভার্সিটিতে আপনি যদি স্কলারশিপের আবেদন করতে চান, তাহলে তারা কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে একটা ইমেল পাঠায়। সেখানে তারা বলে যে আমাদের ইউনিভার্সিটিতে এই স্কলারশিপ আছে, এবং তারা সেক্ষেত্রে আপনার একটা সিভি চাবে এবং একটা এসওপি যাবে, যেটাকে বলে স্টেটমেন্ট অফ পারপাস অথবা মোটিভেশন লেটার। এখন এটা আপনাকে ওখানে নির্দেশনা দেওয়া থাকে যে কত ওয়ার্ডের হবে, কি কি অ্যান্সার করতে হবে। তো এই জন্যে আপনার ইমেইলে, আবারও এক কথা বলছি, ইমেইলে চোখ রাখতে হবে। সুন্দর। আসলে আমরা আরেকটা প্রশ্ন দেখতেছি, অনেকে এটা করছে, এসওপি লিখতে হবে কি প্রতি স্কলারশিপের জন্য, প্রতি ইউনিভার্সিটি প্রতি সাবজেক্টের জন্য, নাকি একটা এসওপি দিলেই হবে? এই প্রশ্নটা আমরা একটু জানতে চাচ্ছিলাম এসওপি নিয়ে। আচ্ছা, তো এখানে যেমনটা আমি প্রথমেই বলেছি যে আপনি শুধুমাত্র আপনার প্রথম চয়েসের ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাবেন। রাইট। তো সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ওই ইউনিভার্সিটির জন্যই কিন্তু এসওপি লিখতে হবে। কিন্তু একটা ইউনিভার্সিটির কিন্তু শুধু একটা স্কলারশিপ না, 2-3 রকমের স্কলারশিপ থাকে। রাইট। তো প্রতিটা স্কলারশিপের জন্য একই এসওপি লিখলে কিন্তু হবে না, কারণ আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে। এসওপি কিন্তু এতটা সহজ না। যেমন আমার অনেক দিন লাগছে এসওপি লিখতে, এবং প্রতিটা স্কলারশিপের জন্য আমি আলাদা আলাদা এসওপি লিখেছিলাম। তো আপনি যদি এসআই স্কলারশিপে আবেদন করেন, সেই এসআই স্কলারশিপের জন্য একরকম এসওপি লিখতে হবে, তারপর ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য আরেক রকম লিখতে হবে। এভাবে ভিন্ন ভিন্ন স্কলারশিপের জন্য ভিন্ন ভিন্ন এসওপি লিখতে হবে। আর আমি যেমনটা বলেছি যে তারা ইমেইল করবে, আর আপনার কিন্তু এই স্কলারশিপের আবেদনটা ইমেইলের উত্তরের মাধ্যমেই হবে। অতএব আপনাকে যদি এসআই স্কলারশিপের ইমেইল করে, সেই ইমেইলের উত্তরেই কিন্তু আপনি এসওপি আর সিভিটা লিখতেছেন। তাহলে প্রতিটা আলাদা আলাদা স্কলারশিপের জন্য প্রতিটা আলাদা আলাদা আপনার এসওপি লিখতে হবে। তাহলে আমরা কনফিউশন প্রশ্ন অবশ্যই আপনাদের ক্লিয়ার। আর এখানে আমরা যেই দুইটা জিনিস আবার ইম্পর্টেন্ট বুঝলাম, যে আপনার যেই লোকজনের কাছ থেকে বা যেই এজেন্সির কাছ থেকে আপনারা এসওপি নেবেন, এটা আসলে সবার নাম চেঞ্জ করে দিলেই হয় না, তারা যেটা করে। এই জন্য আপনাকে অবশ্যই একজন এক্সপার্টের হেল্প নিতে হবে। যদি আপনি নিজে পারেন তো ভালো, না পারলে আপনার এসওপিটা কেমন হওয়া উচিত, যে স্টেটমেন্ট অফ পারপাস আপনার স্কলারশিপের জন্য এইটা ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এটা আমি বলবো যে মূল চাবিকাঠি। আর আপনি এজেন্সির কাছ থেকে যদি করে নেন, তাহলে অবশ্যই আপনার এসওপিটা যাবেন। কারণ প্রথমত স্টেটমেন্ট অফ পারপাস প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা হয়। যেমন আমরা যাদের অ্যাপ্লিকেশন করে দিয়েছি, এটার পিছনে আমাদের সব থেকে বেশি সময় যায়, কারণ আমরা তাদের কাছ থেকে তাদের গল্পটা শুনি, যে তারা ছোটবেলা থেকে এই পর্যন্ত, তাদের গল্পটা না শুনলে আমরা তো লিখতে পারবো না। রাইট। এজন্য, এবং তাদেরকে আমরা এসওপিটা দিয়েও দেই, এবং তাদের কাছ থেকে শুনে নেই যে কোনো ভুল আছে কিনা। তারাও আরেকবার চেক করে নেয়। যখন তারা স্যাটিসফাইড হয়, বলে যে না,
ভালো আছে, কেবলমাত্র তখনই আমরা এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনে তাদের এসওপিটা বা তাদের সিভিটাকে দিয়ে থাকি। ওই মেইলে রিপ্লাই করে দেওয়া হয়। আমাদের যেই ক্যান্ডিডেটগুলো এবার আমরা অ্যাপ্লিকেশন করছি সবারই আমরা একাধিক এসওপি তৈরি করছি, যাতে জি। তাদের হচ্ছে স্কলারশিপগুলা পাওয়ার যতটুকু সম্ভাবনা তৈরি হয়। তা তো অবশ্যই। এবং সব ক্ষেত্রে আবার কিন্তু ইমেইলের রিপ্লাই না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটেও স্কলারশিপের অ্যাপ্লিকেশন করা লাগে। যে আমি যেমনটি বলেছি, এক একটা ইউনিভার্সিটির সিস্টেম এক এক রকম। যেমন লিনিয়াস ইউনিভার্সিটির ইমেইলে রিপ্লাই দিলেই হয়। আবার অন্যান্য ইউনিভার্সিটি আছে, যেমন কার্লস্টাড ইউনিভার্সিটি, তাদের আবার একটা অ্যাপ্লিকেশন পোর্টাল আছে স্কলারশিপের জন্যই শুধুমাত্র, সেটাও অবশ্যই ইমেল করে। ইমেইলের যখন লিঙ্কে ক্লিক করা হয় তখন সেই পোর্টালে গিয়ে সেখানে আবেদন করা যায়। আবার লুন ইউনিভার্সিটি, ওদের আবার আলাদা ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করে সাইন সিল মারে আবার পাঠায় দিতে হয়। এরকম মানে এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি ভ্যারি করতেছে। করে। জি। রাইট, তাহলে হচ্ছে এসওপির যে ইস্যুটা থাকতেছে, এসওপি কি শুধু স্কলারশিপের জন্যই লাগবে নাকি ইউনিভার্সিটির জন্যও লাগবে তাহলে? আচ্ছা, এটাও আমি বলবো যে ভ্যারি করে। এটা আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট লিস্ট চেক করা লাগবে। সেই রিকোয়ারমেন্ট লিস্টে যদি থাকে যে আপনি যখন অ্যাপ্লিকেশন করতেছেন, স্কলারশিপ না, যখন প্রথমে অ্যাপ্লিকেশন করতেছেন তখনই আপনার এসওপি দরকার, তাহলে আপনি ওই ইউনিভার্সিটির নাম দিয়ে ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে একটা এসওপি আপলোড করে দিবেন। ওকে, কিন্তু যদি দেখেন যে না, তাদের রিকোয়ারমেন্ট লিস্টে কোনো এসওপি চায়নি, তাহলে কিন্তু আপনার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তখন আপনি ভাবতেছেন যে তাহলে স্কলারশিপ, আমি যেমন বললাম যে স্কলারশিপের জন্য কিন্তু তারা আলাদা মেইল করবে। তো আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন। আমাদের এক্সপিরিয়েন্স থেকে সর্বোচ্চ আমাদের যেই জানা এবং প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক সোর্স থেকে আমরা আপনাদের প্রশ্ন উত্তরগুলো জানিয়েছি। এরপরও কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্টে লিখবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে সোজা বাংলা কথায়, আপনি যদি আসলে স্কলারশিপ পাইতে চান, আপনাকে নিজেকে এই জিনিসগুলো প্রিপেয়ার্ড হইতে হবে। যদি নিজে না পারেন তাহলে এক্সপার্টের হেল্প নিতে হবে। কোনো এজেন্সির মাধ্যমে আসলে স্কলারশিপ পাওয়া সম্ভব না, কারণ তারা এতটা সময় দিবে না, কারণ তাদের যেহেতু একটা বিজনেস। সো এটা আপনারা সহজেই বুঝেন। এটা একটা তাদের একটা নর্মাল ফর্মেট আছে, যেটা দিয়ে যে অফার লেটার পাওয়া সম্ভব। আপনি হয়তো বা চান্স পাবেন যদি আপনি নিজের টাকায় পড়তে আসেন, সেটা সম্ভব। এর বাইরে যদি আপনি মনে করেন আমি স্কলারশিপ পাবো, তাহলে আপনি আসলে নিজেকেই এক্সপার্টের মাধ্যমেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। তো ধন্যবাদ। তুমি যদি কিছু বলতে চাও? হ্যাঁ, অবশ্যই আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো। সকলে ভালো থাকবেন, এবং আমি আবার বলবো যে নিজে নিজে আবেদন করেন, অত বেশি কিন্তু কঠিন না। সবাইকে শুভকামনা, এবং পরবর্তীতে কি বিষয়ে আপনারা ভিডিও চান কমেন্ট করে কিন্তু জানাবেন। ধন্যবাদ সবাইকে।